বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বা ভূ রাজনীতির যে কোনো আলোচনায় একথা অনেকেই বলে থাকেন, বিশেষ করে বাংলাদেশে বসে যখন আমরা আলোচনা করি যে ভৌগোলিক অবস্থানের কারণে, জিও স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশ খুব একটা ভালো জায়গায় অবস্থান করছে, কাজেই গোটা পৃথিবী বাংলাদেশকে গুরুত্ব দিতে বাধ্য এমন একটা জায়গায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের যে অবস্থান। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, যেটি সংবিধানে সন্নিবেশিত, সকল দেশের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। কিন্তু আমরা জানি যে আমাদের পাসপোর্টের যে ইতিহাস 50 বছরের দেখি যে অন্তত 3টে দেশের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে 2টো দেশের সঙ্গে সম্পর্ক প্রতিস্থাপিত হয়েছে। একটি দেশের সঙ্গে এখনও কোনো সম্পর্ক নেই, যদিও পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি, যে ইসরায়েল ভ্রমণ করা যাবে না সেই কথাটি তুলে দেওয়া হয়েছে। কিন্তু এটি বলা হয়েছে সরকারের দিক থেকে যে পাসপোর্টের মান বৃদ্ধির জন্য, যদি এতে কি মান বৃদ্ধি হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু মান বৃদ্ধির জন্য এটি করা হয়েছে। কিন্তু ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটা আগের মতোই, অর্থাৎ কোনো কূটনৈতিক সম্পর্ক থাকছে না। এই হচ্ছে পররাষ্ট্রনীতির নীতি বাংলাদেশে। অনেক বিশেষজ্ঞ বলে থাকেন যে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক আছে, প্র্যাকটিক্যালি বাংলাদেশের কোনো বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি বলতে যেটি বোঝায় সেরকম কিছু নেই। দীর্ঘদিন যাবতই, বিশেষ করে গত কয়েক বছর ধরে কথাটি বহুল আলোচিত বাংলাদেশে, যে বাংলাদেশ রাজনৈতিকভাবে ভারতের পেটের মধ্যে ঢুকে আছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে চীনের পেটের মধ্যে ঢুকে আছে। এবং বাংলাদেশের বর্তমান সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে সাধুবাদও জানান যে তিনি খুব স্মার্টলি এই দুটো দেশের সঙ্গে, যাদের নিজেদের মধ্যেই বৈরিতা আছে, দুটো দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন, একটা ভারসাম্য বজায় রেখে চলবার চেষ্টা করছেন। আমরা জানি যে ভারতের এবং চীনের মধ্যে যে বৈরিতা, বা যুক্তরাষ্ট্র বৃহত্তর পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে বৈরিতা, সেই জায়গায় বাংলাদেশের অবস্থানটা এরকমই, মোটামুটি এক ধরনের ভারসাম্য বজায় রাখবার চেষ্টা করছে। কয়েক বছর আগে, 2-4 বছর আগে আমরা লক্ষ্য করতাম যে পশ্চিমের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের এক ধরনের টানাপোড়েন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যখন বাংলাদেশি নেতৃবৃন্দ কথাবার্তা বলতেন একটু তুচ্ছ-তাচ্ছিল্য বা অবহেলার ভাবভঙ্গি নিয়ে কথাবার্তা বলতেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারাও বাংলাদেশের গণতন্ত্রের যে হালচাল, সেটি নিয়ে তাদের অস্বস্তিটাও তারা বিভিন্ন সময় প্রকাশ করেছেন। এবং এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটি মার্কিন নেতৃত্বে তাদের একটা কৌশল, অন্যদিকে কোয়াড প্লাস নানান আলোচনা হচ্ছে, অন্যদিকে চীনের যে BRI ইনিশিয়েটিভ, সেই সব নিয়েও নানা রকমের প্রশ্ন, যে বাংলাদেশ কার সঙ্গে থাকবে, কোন দিকে যাবে। আমরা জানি যে BRI এর সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়েছে, যদিও বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ মিত্র ভারত এই BRI এর মধ্যে নেই, যেটি চীনের পরিকল্পনায় হচ্ছে। বাংলাদেশ আবার কোয়াডেও যুক্ত হতে যাচ্ছে কি যাচ্ছে না, এই বিষয়ে কিছুদিন আগে চাইনিজ যিনি অ্যাম্বাসাডার বাংলাদেশে, তিনি বললেন যে বাংলাদেশ যদি কোয়াডে যুক্ত হয় তাহলে সেটা চীন ভালোভাবে নেবে না। এটি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর অসন্তোষ প্রকাশ করেছে। পরে চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে এটি আসলে, তার বক্তব্যটা এরকম ঠিক ছিল না। কিন্তু অনেকেই মনে করেন যে এই যে কোয়াডের সঙ্গে যাবে কি যাবে না, সেটি গেলে অসুবিধা কি না গেলে কি সুবিধা। কেউ কেউ মনে করেন যে চীনের অবস্থান এবং ভারতের অবস্থান এই জায়গায় মোটামুটিভাবে একই রকম, কারণ কেউই চায় না যে বাংলাদেশ কোয়াড বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে যাক। কেননা তাতে ভারত মনে করে যে কোয়াডে যে 4টি দেশ কোয়াডের মধ্যে আছে, তার মধ্যে বাংলাদেশ ঢুকে পড়লে পঞ্চম দেশ এবং প্রায় সমমানের একটা দেশ বা মর্যাদার প্রশ্ন হয়তো একই পর্যায়ে চলে যাবে, যেটি ভারত হয়তো চায় না, আর চীন তো তার কৌশলগত কারণেই চায় না। কেউ কেউ বলছেন যে কোয়াড এটি মিলিটারি অ্যালায়েন্স, এর মধ্যে ঢোকা ঠিক হবে না, যদিও কোয়াডের সঙ্গে যুক্ত 4টি দেশ সেটি বলছে না, তারা এটিকে অনেকটা বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের জন্য একটা জোট বলে পরিচিত করে তুলবার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশ তো সৌদি নেতৃত্বাধীন মিলিটারি অ্যালায়েন্সে যুক্ত হয়েছে, বাংলাদেশ তো ডিফেন্স চুক্তি করেছে ভারতের সঙ্গে, তাহলে বাংলাদেশের জাতীয় কোয়াডে যদি যাবার সুযোগ থাকে, যেতে অসুবিধা কোথায়, এসব নানা রকমের প্রশ্ন আছে। আজকে মূলত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য একজন অর্থনীতিবিদ, যিনি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র নন, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব অন্তত বিগত নানান আলোচনায় আমি এই টেবিল থেকে যেটি বুঝেছি এটা হাজির করবার চেষ্টা করছেন, অন্যজন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক। আমার বায়বাস আছেন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক, এই মুহূর্তে চেয়ারম্যান প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক শাহাব ইনাম খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু
প্রফেসর রাশেদ মাহমুদ তিতুমীর, আপনার কাছে কি শুনতে চাইবো যে আপনার কি মনে হয় কিনা যে বাংলাদেশের আসলে পররাষ্ট্র নীতি বলে কোনো কিছু আছে? জি, মানে এই প্রশ্নটা আমাদের আসলে এখন করা দরকার, তবে প্রশ্নটা একটু ঘুরিয়ে করা দরকার। সেটি হচ্ছে যে কোনো জাতির অগ্রগতির ক্ষেত্রে তার একটা, যেমন পররাষ্ট্রনীতি বা অর্থনীতির ক্ষেত্রে প্রতি মুহূর্তে একটা ঘটনা ঘটে, প্রতিদিনে ঘটে, আবার প্রতি বছরে ঘটে, আবার দীর্ঘ সময়ে ঘটে। যে জন্যে একটা কথা বলা হয় যে আমাদের এটা একটা লং স্ট্যান্ডিং পলিসি, অর্থাৎ হচ্ছে যে আমাদের একটা দীর্ঘমেয়াদী চিন্তাধারা আছে। তো এই মুহূর্তে এসে আমাদের আসলে কতকগুলো বাঁক তো আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে আমাদের রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে। কিন্তু তার চেয়ে বড় জিনিসটা এখন আমাদের চিন্তা করা দরকার দুটো প্রেক্ষাপটে, এবং সেটা চিন্তা করার যথেষ্ট সময় এসেছে বলে আমি মনে করি। প্রথমটি হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার 50 বছরে পা দিয়েছে। তাহলে হচ্ছে এই যে 50 বছর পূর্তিতে তার নিজেরই জিজ্ঞাসা করা দরকার আমাদের অর্জনটা কি হয়েছে, এবং আমাদের মানুষের যে সাধারণ আকাঙ্ক্ষা, তাহলে কি ধরনের বাংলাদেশের দিকে আমরা যাব। এবং সেই ক্ষেত্রে আমার উন্নয়ন নীতির সাথে সাথে আমার আসলে যে, যদি আমি বলি নিরাপত্তা নীতি, তার দুটো অংশ, একটা হচ্ছে যে প্রতিরক্ষা নীতি এবং আরেকটি হচ্ছে যে আপনার আর পররাষ্ট্রনীতি, সেগুলোকে আমি সমন্বিত কায়দায় কিভাবে দেখব, এবং সেটার প্রতিষ্ঠানগুলো কি হবে, কোত্থেকে তৈরি হবে, এবং সেইখানে আমার কৌশল কি হবে, অর্থাৎ স্ট্র্যাটেজি কি হবে, আমার ট্যাকটিক্সটা কি হবে, আমার অপারেশনাল মেকানিজমটা কি হবে, এবং আমার অর্গানাইজেশনটা কি হবে, এটা দেখার যথেষ্ট প্রয়োজন। সবাই অনুভব করছেন এবং এ ধরনের কাজগুলো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যেটা আমার কাছে, এই প্রথমটার সাথে আমার কাছে যে প্রশ্নটা আসলে বাংলাদেশ ডক্ট্রিনটা কি। যেমন পৃথিবীর সব দেশেই একটা ডক্ট্রিন থাকে, এবং এই ডক্ট্রিনটা পরিবর্তন হয় বিভিন্ন লোকের আশার ক্ষেত্রে, ব্যক্তিকে কেন্দ্র করে বলা হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আইন তো প্রণয়ন করেন হচ্ছে কংগ্রেস, কিন্তু অনেক সময় আইনের নাম দেওয়া হয়। যেমন এখন আলোচনা হচ্ছে যে সবাইকে ভোটাধিকার দিতে হবে, তো জন লুইস যেহেতু একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং ভোটাধিকার নিয়ে কাজ করেছেন, সেই জন্য বলা হচ্ছে যে তারা প্রপোজ করেছেন যে জন লুইস অ্যাক্ট, এটা নাম দেব। তার মানে হচ্ছে যে একটা ডক্ট্রিনটা কি, এইটা আমাদের আসলে গড়ে তোলা উচিত, এবং আমাদের পার্শ্ববর্তী দেশের আছে, সব দেশেরই আসলে একটা ডক্ট্রিন থাকা দরকার। এবং সেই অনুযায়ী কিন্তু ওই ডক্ট্রিনের আলোকেই নিরাপত্তা নীতিটাই তো ডক্ট্রিন, এবং সেখান থেকে আপনার প্রতিরক্ষা নীতি এবং পররাষ্ট্রনীতি হওয়া দরকার। তাহলে এখন প্রশ্ন করা দরকার বাংলাদেশের আসলে ডক্ট্রিনটা কি, এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু সেই অনুযায়ী নির্বাহী বিভাগ পরিচালিত হবেন, এবং সেভাবেই তাদের কাজগুলো, লক্ষ্যগুলো মানে ভিশন এবং মিশনগুলো অর্জন করবেন। এটা আর দ্বিতীয়, এটা একটা কনটেক্সট, এবং এটা খুব জরুরি। সেটা হচ্ছে যে আমরা একটা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ একটা সারা পৃথিবীতেই সবাই বলছেন একটা ডিসরাপশন হয়েছে, গ্রেট ডিসরাপশন। এই যে গ্রেট ডিসরাপশন মানে হচ্ছে উল্টো দিকে আমরা যদি অস্ট্রিয়ান প্রধানমন্ত্রীর সেই জোসেফ শুম্পিটারের কথা চিন্তা করি, তাহলে তিনি বলেছিলেন যে একটা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনেরও চিন্তা করা যায়। তার মানে আপনি এটার সাথে সাথে একটা নতুন সৃজনশীল পন্থার দিকেও আপনি যেতে পারেন। তাহলে এটা দুটো কারণ আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা একটা অজানা আছে, আর একটা হচ্ছে জানা অজানা আছে। যেমন হচ্ছে যে জানা অজানা হচ্ছে, যেমন আপনি যখন বললেন সেগুলোর মধ্যে অনেকগুলো জানা, যে আমরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলছি, আমাদের শুনছি হচ্ছে যে চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড, কিন্তু আমরা এটা জানি, কিন্তু আমাদের অজানা আসলে এটার কি লক্ষ্য, এর প্রতিষ্ঠান কি, এ আসলে কিভাবে কাজ করবে, সেটা কিন্তু এখনো দৃশ্যমান না। যেমন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে আমরা লক্ষ্য করেছিলাম যে ন্যাটো হয়েছে, ওয়ারশো প্যাক্ট হয়েছে, আমরা কিন্তু পরিষ্কার ছিলাম। তাহলে এইটা একটা জানা কিন্তু অজানা। দ্বিতীয় হচ্ছে অজানা হচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র
তো স্বাভাবিক কারণে এর বিষয়ে আমাদের কোনো অসুবিধার কিছু নেই, যে এক এক সময় তার নিজস্ব স্বার্থের কেন্দ্র করে শত্রু শত্রু মিত্র হতে পারে, আবার মিত্র মিত্র হতে পারে, আবার শত্রু মিত্ররও সম্পর্কের উত্থান পতন হতে পারে। আমরা লক্ষ্য করেছি যে নিক্সন সাহেব গেছেন, তারপরে শুধু জানি নেই, আমরা লক্ষ্য করেছি যে রিপাবলিক অফ চায়না সেই নাম পরিবর্তন করে চাইনিজ তাইপে করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি হচ্ছে যে পিপুলস রিপাবলিক অফ চায়নাকে নিরাপত্তা পরিষদে সিট দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে আজকের যে চীন, সেটার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় রকমের ভূমিকা ছিল, কারণ বৈরিতাটা ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তখন কিন্তু নিক্সনের খুবই মানে পরাক্রমশালী আবার এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিরাট একজন, কিন্তু তিনি ততদিকেই আবার কন্ট্রোভার্সিয়াল হেনরি কিসিঞ্জার এটার একটা বিরাট রকমের মেলবন্ধন তৈরি করেছেন। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে তারা একটা বিরাট রকমের আশা করেছিলেন যে চীন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে মিরর করবে, কিন্তু পরে ধাক্কা হয়েছে। তাহলে হচ্ছে যে তাহলে আমরা যে পরিস্থিতিতে দেখছি সেই পরিস্থিতিগুলোর আমরা এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আমরা 3 নম্বর ধাপে এসেছি। প্রথমে নাম ছিল পিভট টু এশিয়া, তারপরে এসে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হলো। তারপরে কিন্তু আমরা এখনো মার্কিন প্রশাসন তার কৌশলটা কিন্তু পরিষ্কার করেনি। এর মধ্যে করোনা ক্রান্তির আগেই বিশেষ করে অস্ট্রেলিয়ানরা এবং জাপানিজরা কিন্তু এই চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপকে বেশ সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছে। এবং তারা, আপনি যদি বলেন এই শব্দটা কিভাবে আমরা বলবো তা জানি না, তবে এভাবে বলা যায় যে তারা এটার মধ্যে খুব বেশ আগ্রাসী একটা কায়দায় সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। তো এই রকম একটা পরিস্থিতিতে এর সাথে ভারত যুক্ত হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যে একদিকে আমরা জানি না আসলে আবার মধ্যপ্রাচ্যের 3টি দেশকে যুক্ত করবার চেষ্টা করা হচ্ছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা আসলে কি ধরনের সাংগঠনিক কাঠামো নেবে, তার আসলে কার্য পরিধি কি হবে, এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, এক্স্যাক্টলি এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজিটা কিভাবে তার আর সাংগঠনিক কাঠামো হবে, কার্যপরিধি কি হবে, এবং সেটা আসলে কোন কোন ক্ষেত্রে, এটা কি বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে হবে, না সামরিক সম্পর্কের ক্ষেত্রে হবে, না মানবাধিকারের সম্পর্কের ক্ষেত্রে হবে, না গণতান্ত্রিক স্বার্থের ক্ষেত্রে হবে, আমরা কিন্তু পরিষ্কার জানি না। যেমন ভারত খুব আশা করেছিল যে তারা আপনার নিরাপত্তা পরিষদে একটা সিট পাবে, কিন্তু যখন কংগ্রেসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করা হলো, যিনি নমিনেশন, তখন কিন্তু তিনি বলেছেন যে আর এক পক্ষের লোক আছে, যেমন কোরিয়া, পাকিস্তান, এদের যে গ্রুপ। তাহলে আমাদেরকে মানে পরিষ্কার না। আর একটা পরিষ্কার না হচ্ছে যে ভারতের ক্ষেত্রে আমরা জানি যে গত মাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে সুব্রামানিয়াম জয়শঙ্কর এবং আপনার হচ্ছে ব্লিংকেনের মধ্যে, কিন্তু সেইখানে আমরা লক্ষ্য করেছি অন্তত 3টা বিষয়ে একটা খটকা তৈরি হয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে আপনার আফগানিস্তানকে নিয়ে, কারণ আফগানিস্তান থেকে বাগরাম যেখান থেকে হঠাৎ করে চলে গেল মনে হলো ভারতের কাছে, কিন্তু সেইটার ব্যাপারে কি হবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু ভারতকে $3 বিলিয়ন আর বিনিয়োগ করতে পরামর্শ দিয়েছিল, এবং সেখানে ভারত একটা বেশ বড় রকমের অংশগ্রহণ করেছিল। তাহলে কি হবে। দ্বিতীয় হচ্ছে যে সাধারণত এটা হয় না, কিন্তু আমরা দেখলাম এই প্রথম দুটো, এটা আমার কাছে মনে হয় 1994 সালের দিকে আমার মনে হয়, তখন হচ্ছে যে ক্রিস্টোফার ওয়ার্নার মনে হয় সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তখন উনি চীনে যাওয়ার আগে উনি করলেন কি, আপনার চীনের ভিন্ন মতাবলম্বীদের সাথে দেখা করলেন। তখন কি হলো, তখন দেখা গেল কি, যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী তাকে রিসিভ করতে আসলো, তখন সে অন্যদিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা দেখলাম হচ্ছে ভারতে গেলেন এবং হায়দ্রাবাদ হাউসে মিটিং করার আগে আমরা দেখলাম যে সিভিল সোসাইটির লোকদের সাথে কথা বলছেন, এবং অতীতে আমরা এটাও জানি যে বাইডেন এবং কমলা হ্যারিস
আপনার ভারতের সাম্প্রতিক বিষয় যেগুলো হচ্ছে নাগরিকত্ব নিয়ে, যেগুলো নিয়ে বাংলাদেশেরও ইস্যু আছে, সেগুলো প্রসঙ্গে, এবং মুসলিমদের বিষয়ে অর্থাৎ মানবাধিকার গণতন্ত্র নিয়ে, যেখানে ভারত একটা বৃহত্তর গণতন্ত্রের দাবিদার, সেখানে প্রশ্ন করছে। ঠিক একই কায়দা কিন্তু আমরা লক্ষ্য করছি যে জাপানের প্রধানমন্ত্রী সুগার কিন্তু আমরা সাম্প্রতিককালে যে জরিপটা লক্ষ্য করেছি, সেখানে কিন্তু তার জনপ্রিয়তা 30% মধ্যে। আর স্কট মরিসন তো আমরা ঠিক জানি না আসলে তিনি কিভাবে কি করবেন, এইটা আমরা কিন্তু জানি না। তাহলে যেটা একটা সংকট, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যে রাইসটা, তার মধ্যে একটা রাইস যত কলঙ্কই থাকুক, বিশেষ করে কলঙ্কগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, সেটা মীমাংসা করতে হবে। কারণ হচ্ছে যে তার রেস যে এটা মীমাংসা করতে হবে, কিন্তু তার যে সংবিধান এবং তার যে সামনের, তাহলে সেইখানে আপনাকে মীমাংসা করতে হবে। তাহলে আমরা দেখছি যে হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয়নি। তা আমি মনে করি, আমি পরবর্তীতে এই পরে আমি যেটা আলোচনা করতে চাই, অর্থাৎ এই জানা অজানা এবং জানা অজানা নিয়ে আসলে বাংলাদেশের হাতে কি ধরনের কৌশল আছে, এবং সেটা আমার বক্তব্য। জি, প্রফেসর শাহাব ইনাম খান। ধন্যবাদ। আমি স্যারের কাছ থেকে একটু নেই। আমার মনে হয় স্যার পুরোটাই, আমার প্রশ্ন উঠি যেটি আমি ডক্টর তিতুমিরকে করেছিলাম, যে বাংলাদেশের আসলে পররাষ্ট্রনীতি বলে কিছু আছে কি না, নাকি অ্যাডহক বেসিসে সব কিছু করা হচ্ছে, এবং বিশ্ব রাজনীতিতে যে আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে, এবং যেটি খুব যথার্থভাবে প্রফেসর তিতুমির বলেছেন যে প্যান্ডেমিক আসলে ওলটপালট করে দিয়েছে, এবং সেই জায়গাটাতে অনেক কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। তার সঙ্গে বাংলাদেশ আসলে চোখ কান খোলা রেখে চলছে কিনা, তাল মিলিয়ে চলতে পারছে কিনা, নিজের জায়গাটাকে নিজে তুলে ধরতে পারছে কিনা, সেটি। ধন্যবাদ জুলুর ভাই। আমার মনে হয় স্যারের কাছ থেকে কিউ নিয়েই বলি, কারণ স্যার পুরোটাই মানে প্রপার মেথোডোলজিক্যালি এক্সপ্লেইন করে দিয়েছেন। প্রত্যেকটা থিওরিটিক্যাল কম্পোনেন্ট এই জায়গাতে আছে। একটা বড় জিনিস যেটা আপনি জিজ্ঞেস করলেন, বাংলাদেশের ফরেন পলিসি আছে কি নাই, যেটা স্যার ক্লিয়ারলি বলে দিয়েছেন। আসলে আমাদের ফরেন পলিসি কনক্রিট টার্মে এখনও পর্যন্ত ফর্মুলেটেড আমার জানা মতে কিছু নাই। তবে আমাদের যে ফরেন পলিসি ডিরেকশনসগুলি আছে, এক ধরনের অবভিয়াসলি স্ট্রাকচারাল এলিমেন্টসগুলি আছে, কিন্তু সেইটাকে কনক্রিট ফর্মে একটা স্ট্র্যাটেজিক ডিরেকশন হিসেবে বা পাবলিক পলিসি ডকুমেন্ট হিসেবে এখনও পর্যন্ত হয়তোবা আমরা কোনো রিফ্লেকশন হয়তোবা দেখি নাই। তবে এই জায়গাতে যেটা স্যার বললেন যে বাংলাদেশের এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন বা ইন্টারন্যাশনাল সিচুয়েশন বা ইন্টারন্যাশনাল সিকিউরিটি এনভায়রনমেন্ট, স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট, বা যেটাকে মোদ্দা কথায় আমরা বলি ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল থিয়েটার, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বাংলাদেশের এখন একটা বড় রকমের অবস্থান তৈরি হয়েছে। এটা 17 কোটি মানুষের যে ইকোনমিক ক্যাপাসিটি, সেটার যে গ্রোথ, অর্থাৎ আমরা একটা জিনিস অনেক সময় বলি না, সেটা হলো যে 17 কোটি মানুষের যে একটা ইকোনমিক সিনার্জি তৈরি হয়েছে, যেটা স্যারের সাথে একসময় আলাপ হচ্ছিল যে ডেভেলপমেন্ট, গ্রোথ, ওয়েলফেয়ার, এই টার্মগুলি যে একটা সিনার্জি তৈরি হয়েছে, এই গ্লোবাল মার্কেটে বলেন, গ্লোবাল পাওয়ার ফেলক্রামে বলেন, গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারে বলেন, বা গ্লোবাল ইনস্টিটিউশনসগুলিতে বলেন, সেই জায়গাতে প্রপারলি রিপ্রেজেন্টেড হয় না। অথচ এইটার কিন্তু যে এফেক্টটা, এটা ওয়েল ফেল্ট গ্লোবাল মার্কেট ইকুইলিব্রিয়াতে, গ্লোবাল মার্কেট সাপ্লাই চেইন বলেন, গ্লোবাল মার্কেট ডিমান্ড ক্রিয়েশন বলেন, সব জায়গাতেই কিন্তু আমাদের একটা বড় রকমের কন্ট্রিবিউশন আছে। আমি কিছুদিন আগে মালি থেকে আসলাম, মালিতেও গিয়ে দেখলাম যে মালিতেও কিন্তু বাংলাদেশে একটা বড় রকমের কন্ট্রিবিউশন, পিস কিপিং বলেন, স্টেবিলিটি বলেন, সেই জায়গাতে বাংলাদেশে একটা বড় রকমের কন্ট্রিবিউশন আছে। কিন্তু এগুলি অনেক ক্ষেত্রেই গ্লোবাল যে নেগোসিয়েশন বলেন, গ্লোবাল বাংলাদেশের যে পাওয়ার ফেলক্রাম ইকুইলিব্রিয়া বলেন, সেই সব জায়গাতে হয়তো আমরা প্রপারলি তুলে ধরি না, বা আমরা নেগোসিয়েশন বা টুলসগুলিতে সবসময় নিয়ে আসি না। সেই জায়গাতে আমাদের একটু ঘাটতি আছে। সেই জায়গাতে আমার মনে হয় যে বড় রকমের কাজ করা দরকার। এটা হলো এক দিক থেকে। আরেক দিক থেকে যদি আপনি দেখেন যে এই যে স্যার কথাগুলি বলছিলেন যে পিভট থেকে ইন্দো প্যাসিফিক থেকে কোয়াড, এই পুরো প্রসেসটাতে দেখেন যে বাংলাদেশের এক্সিস্টেন্স সবসময়ই ছিল। এখন কোয়েশ্চেনটা ছিল যে আমরা সেটাকে আর্টিকুলেট করেছি কিনা। আমাদের জন্য কিন্তু সবাই আর্টিকুলেট করে দেবে না। সুতরাং এই আর্টিকুলেশনের জায়গাতে হয়তো আমাদের একটা বড় রকমের দুর্বলতা আছে। দেখেন আজকে অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন,
মায়ানমার বলেন, মালয়েশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, প্রত্যেকটা দেশেরই বাংলাদেশকে নিয়ে একটা বড় রকমের চিন্তা তৈরি হয়েছে। এই চিন্তাটার একটা কারণ হলো, পজিটিভলি বলেন বা নেগেটিভলি বলেন, তাদের নিজস্ব স্বার্থে বলেন, এখানে একটা জটিল টার্ম আছে যেটা আমরা সবসময়ই আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে প্রায়োরিটি দিয়ে চিন্তা করি, সেটাকে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট। প্রত্যেকটা রাষ্ট্র তার ন্যাশনাল ইন্টারেস্টের প্রিজমে আরেকটা রাষ্ট্রকে বিবেচনা করে। এখন আমরা যারা হার্ডকোর রিয়েলিজমের ছাত্র, তারা সবসময় গেম থিওরি বলেন বা যে কোনো থিওরি দিয়ে যখন এটাকে অ্যানালিসিস করি, ন্যাশনাল ইন্টারেস্টে একটা প্রাইম কনসার্ন থাকে। সুতরাং এই প্রাইম কনসার্ন যদি নিয়ে আসি, তাহলে ন্যাশনাল ইন্টারেস্ট দিয়েই সে বাংলাদেশকে প্রথমে দেখে যে তার ন্যাশনাল ইন্টারেস্টে বাংলাদেশ কোন জায়গাতে থাকে, বা তার ন্যাশনাল ইন্টারেস্টে বাংলাদেশ সবসময় একটা প্রায়োরিটিতে থাকে। কি কারণে প্রায়োরিটিতে থাকে? এটার একটা বড় কারণ হলো যে ভূকৌশলগতভাবে এবং ভূ অর্থনৈতিকভাবে এই রিজিয়নে একমাত্র স্টেবল রাষ্ট্র এখনো পর্যন্ত বাংলাদেশ। বাংলাদেশের এই মুহূর্তে কোনো রকমের বর্ডার কনফ্লিক্ট নাই। বাংলাদেশের এই মুহূর্তে কোনো রকমের অর্থনৈতিক অনিশ্চয়তা এই মুহূর্তে নাই। বাংলাদেশের এই মুহূর্তে কোনো রকমের ইন্টারন্যাশনাল অব্লিগেশনস, অর্থাৎ অব্লিগেশনস বলতে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ নেই। এবং বাংলাদেশের যে মার্কেটটা আছে, সেই মার্কেটটা সাপ্লাই, গ্লোবাল ডিমান্ডে সাপ্লাই দেওয়ার মতো এনাফ ক্যাপাসিটি লাগে, এবং তার সাস্টেইনেবিলিটিটাও এখনো পর্যন্ত যথেষ্ট ক্রেডিবল। অন্য ক্ষেত্রে যদি দেখেন, তার যে দুইটা ইমিডিয়েট নেইবার আছে, দুইটা ইমিডিয়েট নেইবারের একটা হলো মিয়ানমার। মিয়ানমারের ক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি যে এখন ভোলাটাইল একটা সিচুয়েশন আছে, এবং ভারতের ইকোনমি মোটেও খারাপ না। তারপরে ভারতের যদি চতুর্দিকে দেখেন, কোনো না কোনো রকমের স্ট্র্যাটেজিক কনফ্লিক্টের একটা টেনশন লেগেই আছে। সেটা চীনের সাথে হোক, সেটা পাকিস্তানের সাথে হোক, সেটা ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে হোক, প্রত্যেকটা জায়গাতেই যদি আপনি দেখেন, তার এক ধরনের স্ট্র্যাটেজিক টেনশন কনস্ট্যান্টলি, মানে ধ্রুব হিসেবে সবসময় থাকে। সেটা মিডিয়ার সৃষ্টি হোক, সেটা স্ট্র্যাটেজিক্যালি সৃষ্টি হোক, সেটা এক্সটার্নালি মোটিভেটেড হোক, সেটা ইন্টারনালি মোটিভেটেড হোক, সেটা পলিটিক্যাল ইকোনমির কারণে হোক, সেটা পলিটিক্যাল কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তার এই যে একটা প্রেশার, তার মধ্যে যে একটা পলিটিক্যাল ইকোনমিক প্রেশার থাকে, যে একটা কনফ্লিক্ট বা স্ট্র্যাটেজিক প্রেশার থাকে, দ্যাট ক্রিয়েটস এ লট অফ স্ট্রেস ইন ইটস ইকোনমি, এটার পলিটিক্যাল ইকোনমিক আউটলুক এবং এটার স্ট্র্যাটেজিক আউটলুকের উপরে। যেই কারণে এই ভারতের যে টোটাল স্ট্র্যাটেজিক অবস্থান, এটা যেরকম গুরুত্বপূর্ণ, এটার ভোলাটাইলিটি ফ্যাক্টরে কিন্তু গ্লোবাল বা ইন্টারন্যাশনাল রিলেশনসেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা চীনও যেরকম অ্যানালিসিস করে, ঠিক সেরকম ওয়াশিংটনও এটা অ্যানালিসিস করে। সেটা পাকিস্তানের ঠিক একই ঘটনা, পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা, আফগানিস্তানের ক্ষেত্রেও। এই প্রত্যেকটা প্রিজম থেকে যদি আমরা দেখা হয়, বাংলাদেশ একটা মাত্র জায়গা যেটা এখনো এই ধরনের কোনো স্ট্রেস সিচুয়েশনে নাই। ফলে বাংলাদেশের উপরে কোনো এক্সটার্নাল বা ইন্টারনাল স্ট্রেস এখনো পর্যন্ত নেই, যে কারণে বাংলাদেশের ফরেন রিলেশনস বা ফরেন পলিসিতে এই মুহূর্তে কোনো রকমের ক্রাইসিস সিনড্রোম কাজ করছে না। যেসব ক্রাইসিস সিনড্রোমগুলি কাজ করে, ভ্যাকসিন সংক্রান্ত ক্রাইসিস করতে পারে, ট্রেড সংক্রান্ত করতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেগুলি আছে। অন দি আদার হ্যান্ড, যেটা স্যার বলছিলেন যে এই বাংলাদেশ ডকট্রিন, এটা খুব ইম্পর্ট্যান্ট। যেই কারণে বাংলাদেশ ডকট্রিনটা ইম্পর্ট্যান্ট, যে ক্রাইসিস নাই বলে যে ক্রাইসিস হবে না, সেটা ভাববারও কোনো কারণ নেই। এই যে ব্লিংকেন সাহেব এবং জয়শঙ্কর সাহেবের মধ্যে যে মিটিংটা হলো, এটার মধ্যে কয়েকটা কি ফিচার আছে। একটা কি ফিচারটা হলো যে তারা দুইজনই কনফিউজড অ্যাকচুয়ালি কোয়াড নিয়ে ওনারা কী করতে চাচ্ছেন, যেটা স্যার খুব ক্লিয়ারলি বলেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে স্যার যে এই কোয়াডে এক ক্ষেত্রে ওনারা বলছেন যে এইটা মিলিটারি কোঅপারেশন হতে পারে, আবার আরেক জায়গায় গিয়ে বলছেন এটা সিকিউরিটি ডায়ালগ, আবার এর মধ্যে নিয়ে আসছেন ম্যারিটাইম সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, কাউন্টার টেরোরিজম, কানেক্টিভিটি, সাইবার, ক্লাইমেট, এডুকেশন থেকে শুরু করে সবই। তো এটার মধ্যে একদিকে বলার চেষ্টা করা হচ্ছে যে এইটা মাল্টিল্যাটারাল কোঅপারেশন হবে, তাহলে দেখা যাচ্ছে এটা বিমস্টেক বা সার্কের মতোই কিছু একটা হতে যাচ্ছে। আবার আরেকদিকে বলা হচ্ছে যে না, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, সেটা আবার জাপানিজদের যে কোর বিগ বি এবং এক্স্যাক্টলি সেটার সাথে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। আবার ভারতের যেটা ক্লিয়ার ইন্দো প্যাসিফিক নিয়ে যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার জায়গাতে গিয়ে আবার এটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে।
এইদিকে আবার দেখেন সেখানে বলা হচ্ছে যে ইট উইল অলসো বি এ ভ্যাকসিন পার্টনারশিপ, এটা বলা আছে বা তাদের পার্টনারশিপে। এখন ভ্যাকসিন পার্টনারশিপ যদি করা হয় সেটাকে বলা হচ্ছে কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপ, যেমন কোভ্যাক্সের কথা বলেন বা যেগুলি বলেন। এখন সেখানে কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপটা কাজ করবে কি করে যদি ব্লিংকেন সাহেব ফিরে যাওয়ার সময় $25 মিলিয়ন যদি অনুদান দিয়ে যান ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্য, তাহলে কি এটা অনুদান দিয়ে করা হচ্ছে না এরা কালেকটিভলি ভ্যাকসিন তৈরি করে এই কোয়াড বা ইন্দো প্যাসিফিক রাষ্ট্রগুলিকে দিবে? যে কারণে স্যার ক্লিয়ারলি যে জিনিসটা বলেছেন যে এটার আসলে অবজেক্টিভটা কি, এই ক্ষেত্রে একটা বড় ইন্ডিকেটর কিন্তু নিয়ে আসা যেতে পারে, সেটাকে বলা হয় রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। যেহেতু স্যার ইকোনমিস্ট স্যার আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যখন আরসেপটা আসলো, এই আরসেপ ইজ এ টোটাল গেম চেঞ্জার। এবং আরসেপটা ঘটেছে অনেক দিন ধরে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, ঘটেছে কিন্তু আলটিমেটলি এই কোভিড সময়ে। অর্থাৎ কোভিডকে যদি আমি একটা ইন্ডিকেটর হিসেবে নিই, তার মানে ইকোনমিক প্রায়োরিটি হ্যাজ বিকাম এ মেজর প্রায়োরিটি ওভার স্ট্র্যাটেজিক প্রায়োরিটি। তার মানে এই রাষ্ট্রগুলির টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের চুক্তিগুলি তখনই সই হয় যখন তাদের বিভিন্ন সোশিও ইকোনমিক পলিটিক্যাল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি যখন কোইনসাইড করে, তখন গিয়ে এক ধরনের সমঝোতা হয়, তারপরেই তো সই হয়। ফলে আপনি যখন এই আরসেপটা যখন সই হলো, তার মানে 30% অফ গ্লোবাল জিডিপি এবং 30% অফ গ্লোবাল পপুলেশন বা ইকোনমিক পাওয়ারগুলি একসাথে এসে এক ধরনের সমঝোতায় আসলো, যেখানে ইকোনমি উইল বি মোর ইম্পর্ট্যান্ট দেন দি স্ট্র্যাটেজিক চয়েসেস। এই স্ট্র্যাটেজিক এই ইকোনমিক র্যাশনালটার মধ্যে যে রাষ্ট্রগুলি আছে তার মধ্যে একটা বড় অ্যালায়েন্সটাই হলো আসিয়ান এই জায়গাতে, এবং সেখানে চীন আছে, আসিয়ান আছে। আরও মজার ব্যাপার হলো দুইটা কোয়াড রাষ্ট্রই এটা সদস্য, এর মধ্যে একটা জাপান একটা অস্ট্রেলিয়া। এখন কোয়েশ্চেনটা থাকে যে যদি আপনি মিলিটারি অ্যালায়েন্স বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে যান, তাহলে আসলে এই জায়গাতে যে তার যে ইকোনমিক অ্যালায়েন্সটা তৈরি হলো, সেই জায়গাতে তার অবস্থানটা কী হবে স্ট্র্যাটেজিক টেনশনসগুলি তৈরি করলো। সুতরাং এই জায়গাতেও এক ধরনের বড় রকমের কোয়েশ্চেন থাকে যে আসলে কোয়াডের সাস্টেইনেবিলিটিটা বা অবজেক্টিভটা কে কীভাবে দেখছে। এই জায়গাতে আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই, কারণ আপনি যদি দেখেন যে আফগানিস্তানের ক্ষেত্রে, এই আফগানিস্তান ইজ এ মেজর ইস্যু, যেটা আসলে শুড ড্রাইভ বাংলাদেশ ডক্ট্রিন বিগ টাইম। এই কারণে এটা একটা মেজর গেম চেঞ্জার। কেন? এই অনেকেই বলছেন যে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাপহ্যাজার্ডলি চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মোটেও হ্যাপহ্যাজার্ডলি চলে যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াজ প্রিপেয়ারিং টু লিভ অ্যান্ড ইট হ্যাজ বিন এ ডিসিশন অনেক বছর ধরেই, এবং এইটার প্রিলিউডটা অনেক পুরনো। এবং কাতার মেডিয়েট করছিল তালিবান এবং আফগান সরকারের মধ্যে অনেকটা সময় ধরে, যে কিভাবে, এবং একটা পর্যায়ে যখন এটা ইট ওয়াজ অ্যাপারেন্ট যে এক পর্যায়ে গিয়ে যে তালিবান আর অপেক্ষা করবে না। এবং আপনি খেয়াল করে দেখেন যখন সোভিয়েত অকুপেশন হলো, সেইখানে যেই পরিমাণ ক্যাজুয়ালিটি, সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ক্যাজুয়ালিটি খারাপ, সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাজুয়ালিটি কিছুই না। কিন্তু খরচার খাতায় যদি আপনি দেখেন $2.3 ট্রিলিয়ন কিন্তু খরচ হয়ে গেছে। সেটার রিটার্ন যদি আপনি মানে মিনারেল রিসোর্সেস এক্সট্রাকশনেও যান, তাতেও $2.3 ট্রিলিয়ন আপাতত আগামী 10 থেকে 15 বছরে আসার সম্ভাবনা খুব একটা নাই। এখন এই জায়গায় আর 1 মিনিট সময় নেই, এই জায়গাতে একটা ইন্ডিকেটর আনা দরকার যে সাডেনলি তার মানে কি মানে তালিবানরা হঠাৎ বেইজিং চলে গেল না। তালিবানরা তো হঠাৎ বেইজিংয়ে যায়নি, সকালবেলা উঠে তারা ডিসিশন নিল যে বেইজিংয়ে গিয়ে উইল বিকাম ফ্রেন্ডস না। দেখেন কাতারের সাথে তাদের যেরকম সম্পর্কটা সেই গত 5-7 বছর ধরে, যাতে একটা বড় ধরনের সৌদি ইনফ্লুয়েন্স এখানে না হয়, ঠিক সেরকমই অপশনসগুলি কিন্তু চীনের খোলা, এবং অপশনসটা কোন দিক থেকে খোলা? সেন্ট্রাল এশিয়া থেকে খোলা। সুতরাং বিআরআই সেন্ট্রাল এশিয়া দিয়ে যখন কাজ করছে এবং পাকিস্তানের সাথে করছে, কারণ পাকিস্তান যে জিনিসটা ওয়াশিংটনকে বোঝাতে সক্ষম হয়নি, যেটা পাকিস্তানের নিজস্ব ডোমেস্টিক পলিটিক্স, সেটা হলো যে ইন্ডিয়া তার জন্য একটা এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস। আবার ওয়াশিংটন যেটা ইন্ডিয়াকে বোঝাতে সক্ষম হয়েছে যে চীন তোমার এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস। এখন এই মাঝখানে যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মাঝখানে এসে চীনের ওয়াং ই সাহেবের, এই জন্য আসলে বেইজিংকে হয়তো বা আপনি মনে করতে পারেন একটু ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সের দিকে গেছে, কনফুসিয়াসিয়ান পলিটিক্সে তো যায়নি। সো ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সে গিয়ে সে এই জায়গাটাতেই অপরচুনিটিটা নিয়েছে যে দুইজনেরই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটার মধ্যেই সে তার ডিপ্লোমেসিটাকে ইউজ করেছে। সেখানে গিয়েই তার
তালিবান পলিটিক্সটা কাজে দিয়েছে, এবং যে কারণে আপনি দেখলেন যে এই যে ট্রায়ো তালিবান, বেইজিং, ইসলামাবাদ ট্রায়ো, সেইখানে আরও একটা ট্রায়ো আছে, সেটা হলো টার্কিশ ট্রায়ো। তো সেই জায়গাতে গিয়ে কিন্তু ওয়াং ই সাহেব আবার নতুন করে রিজিওনাল লিডার হিসেবে এসেছে। প্রফেসর তিতুমির, জি জি, মানে বাংলাদেশের মজার কৌশল, জিনিস, মজার জিনিস, মানে যেদিন হচ্ছে যে আপনার ব্লিংকেন সফর করছেন, সেদিন ওয়েন্ডি শারম্যান বেইজিং আছে। কারেক্ট। আবার হচ্ছে যে তালেবানের কো ফাউন্ডার সেও কিন্তু বেইজিংয়ে আছে। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বলতে পারছে না আসলে তার এটা কোথায় যাবে, কারণ হচ্ছে যে তার ইকোনমিক একটা ইম্পেটাস, কম্পালশন, আবার হচ্ছে যে রাজনৈতিকভাবে তাকে চীনের একসাথে বৈরিতা বা প্রতিযোগিতার এক ধরনের সম্পর্ক তৈরি করতে হবে, মানে পরিষ্কারগুলো করতে পারছে না। সেই জন্য আমরা বলছি যে জানা অজানা। কিন্তু আমি মনে করি এটা আসলে বাংলাদেশের জন্যে একটা বড় রকমের সুযোগ। অর্থাৎ যখন আমার থিসিস হচ্ছে, যখন কেউ, আমরা জানি যে অনেকেই অজানার মধ্যে দিয়ে আছে, তখনই কিন্তু আপনার রাইজটা হতে পারে। এবং আমরা তো আসলে সংবিধানের ওই মূল বিষয়টাই ধারণ করতে চাই, যে কারোর সাথে বৈরিতে না, অর্থাৎ হচ্ছে যে প্যাসিফিস্ট, আমরা আপনার ডিফেন্সিভ। তাহলে আমাদের এই জিনিসটাই হচ্ছে মূল বিষয়, যে যখন হচ্ছে যে আপনার ব্ল্যাক সোয়ান বলেন বা হোয়াইট সোয়ান বলেন, দিস ইজ দি রাইজ অফ বাংলাদেশ। এই মুহূর্ত কিন্তু মিস করা যাবে না, এবং সেই জন্যই ডক্টরিনটা দরকার। কারণ হচ্ছে যে সবাই তার তার নিজস্ব ঘর সামলাতে ব্যস্ত, যে আমার পার্শ্ববর্তী দেশ আসলে দি আইডিয়া অফ ইন্ডিয়া নিয়ে একটা কনফিউজ স্টেটে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেতরে একটা কনফিউজ স্টেটে আছে, কারণ এটা তো আর গ্র্যান্ড ওল্ড পার্টি বা রিপাবলিকান পার্টি না, কিন্তু সেটা একটা পর্যায়ে গেছে। তার মধ্যে আবার কতকগুলো জায়গায় ভোটের অধিকার হবে কি হবে না, আমরা সেই রোজা পার্ক স্টোরি এখন দেখছি, যেটা আসলে দেখার কথা না। তাহলে হচ্ছে যে এটা একটা কনফিউজ স্টেট। চীন আপনার বড় রকমের উল্লম্ফন ঘটাচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে, কারণ এখন যদি চিন্তা করেন সায়েন্টিফিক জার্নালে সবচেয়ে বেশি লেখা বেরোচ্ছে চীনের। এবং ম্যাকার্থি যাকে পাঠিয়ে দিয়েছিল, উৎখাত করেছিল, সেই চীনার বৈজ্ঞানিক এসে চীনে পুরো আপনার যে যে ইসে এয়ার পাওয়ারের যে ব্যাপার, অর্থাৎ হচ্ছে যে আপনার মার্চ 60-তে নিয়ে গেছে। তার মানে হচ্ছে যে আইসিবিএম এর ক্ষেত্রে কীরকম উল্লম্ফন, এটা কিন্তু ম্যাকার্থি এরার একটা প্রতিরূপ, কারণ ওই বিজ্ঞানীকে জোর করে চীনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে হচ্ছে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে এটা দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে আপনার চীনের আপনার পুরা নীতিতে আমরা খেয়াল করেছি, আমরা সবাই জানি যে চীনের কতকগুলো রাজনৈতিক আপনার পজিশন, সেটা হচ্ছে যে ওই পরিপ্রেক্ষিতের সাথে, যেমন আমরা জানি যে চীনে আর কোনো চেয়ারম্যান নাই, একমাত্র মাও সেতুংই চেয়ারম্যান। আমরা জানি যে চীনে প্যারামাউন্ট লিডার নাই, অর্থাৎ দেং শিয়াওপিং, যিনি প্রেসিডেন্টও ছিলেন না, প্রধানমন্ত্রীও ছিলেন না, শুধু ছিলেন হচ্ছে চীনের মিলিটারি কমিশনের সভাপতি। আর দেখেন কোর লিডার। তো এইটা করার ফলেও, এবং তারা মধ্যবর্তী যে বলেছে সাপ সঠিক অর্থেই, যে তাদের অর্থনৈতিক যে একটা ন্যায্যতা আনার চেষ্টা করছেন, কারণ একটা বিরাট রকমের বৈষম্য আছে। কিন্তু চীন 3টা রকমের এর কন্ট্রাডিকশনকে সলভ করতে পারছে না। চীন মনে করছে যে তারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হবে, কিন্তু চীন আবার উন্নয়নশীল দেশ। দ্বিতীয় হচ্ছে যে তাহলে আপনার উন্নত দেশের দ্বিতীয় হচ্ছে যে তার সফট পাওয়ার, কারণ যে কোনো আপনার পাওয়ার হইতে হলে তো তার সফট পাওয়ার লাগে। তো সফট পাওয়ারের ক্ষেত্রে আপনার বিভিন্ন কায়দায় হচ্ছে, যেমন বাংলাদেশের অধিকাংশ লোক একটা মানবাধিকার, গণতন্ত্র এই ধরনের কথা চিন্তা করে, যেটা আমেরিকার সাথে মিল তৈরি করে। কিন্তু চীন আপনার এখানে সমস্ত সম্পর্ক রাখছে অর্থনৈতিক, কিন্তু কোনো অর্থনৈতিক সম্পর্ক কিন্তু বন্ধুত্ব তৈরি করতে পারে না। আর বন্ধুত্ব তৈরি না করতে পারলে সেটা কিন্তু নরম্যাটিভ লেজিটিমেসি হয় না। তার মানে আইডিওলজিটা আগে এক সময় মাও সেতুংয়ের সময় আইডিওলজিটা আমরা কোট আনকোট বলতে পারি ইম্পোর্ট করা হতো, যেটা সোভিয়েত ইউনিয়নে করেছে, কিন্তু সেটা কিন্তু সেইটা করতে পারছে না। এটা হচ্ছে তার দ্বিতীয়। তৃতীয়,
যেটা হচ্ছে যে এই যে সফট পাওয়ারটাকে সে ইমপ্লিমেন্ট করার জন্যে যে আপনার চীন কিন্তু ব্যুরোক্রেসিগতভাবে নিজস্ব কায়দায় খুবই দক্ষ, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে হ্যাঁ এটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনও দ্বিতীয় অর্থনীতি এবং এরকম একটা স্ট্র্যাটেজিক হিসাবে তার কিন্তু সেই দক্ষতা কিন্তু মানে বিভিন্ন জায়গায় পোস্টগুলোতে সেটা কিন্তু দেখাতে পারছে না। যেমন আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, এত বড় পরাক্রমশালী এই কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূত কখনো এভাবে উইথড্র করে না, সেটারও একটা কায়দা আছে, তাই না? তাহলে হচ্ছে যে তাহলে ওইখানেও একটা বিষয় আছে। তা আমরা এটা তো আমরা জানি, আমি এটা নিয়ে আলোচনা করতে অবশ্যই আমাদের জানা দরকার, কিন্তু আমি যেটা আলোচনা করতে চাই তাহলে বাংলা এই যখন সবাই একটা কনফিউজ স্টেটে আসে অথবা তারা তাদের পরিবর্তন করছে হচ্ছে, তখনই কিন্তু একটা রাইজ হওয়া সম্ভব। এবং বাংলাদেশ হচ্ছে, আমার ভাষায় আমি মনে করি সবসময় বলা উচিত, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। কারেক্ট স্যার। কারণ জনসংখ্যা, পৃথিবী মানে কি মানুষ, তাহলে 8ম বৃহত্তম দেশ, তাহলে তার রাইস এটাই ব্র্যান্ডিং করা উচিত। হ্যাঁ এক্স্যাক্টলি। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় উপসাগরীয় দেশ, বে। তাহলে আমাদের এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আমাদের খুবই মুশকিল যে আমাদের থার্ড কান্ট্রি কনান্ড্রাম আছে, অর্থাৎ অন্য জায়গায় যেতে হলে আর একটা দেশের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ আমাদের অধিকাংশ এলাকাটা ভারত এবং কিছু অংশটা মিয়ানমার নিয়ে। কিন্তু বঙ্গোপসাগরকে যদি আপনি ধরেন তাহলে কিন্তু আমাদের একটা বিরাট, যেটা আমাদের এখনকার আলোচনা বা সারা এম্পায়ারেরই আলোচনা, কি সব এম্পায়ার হয়েছে তো মেরিটাইমের কারণে, তাই না? তাহলে আমাদের রাইজের একটা বিরাট রকমের এবং মানুষের আকাঙ্ক্ষা আছে এবং মোটামুটি একটা হোমোজেনিটি আছে, তার মানে আমরা রাইজ করতে পারি। তাহলে আমরা এখন হিসাব করি যে কয়টা কি করব। তা আমার কাছে এটা আমরা প্রস্তাব করছি, আমরা আলোচনা শুনি এবং আমার এই প্রস্তাব সম্পর্কে নিশ্চয়ই আপনার যেহেতু ফিডব্যাক মেকানিজম আছে, কারণ আপনি দর্শকদের মতামতও নিয়ে থাকেন তৃতীয় মাত্রা ব্যাপারে, আমরা যদি চিন্তা করি একটা 4টা কোয়াড্রেন্ট আছে বা 4টা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে যে কোনো দেশের যদি ভৌগোলিকভাবে তার সাথে যারা সম্পর্কিত সেই দেশের সাথে সমন্বয় সাধন করে নিরাপত্তা নীতি করা, এটা একটা হতে পারে। দ্বিতীয় অপশন হতে পারে যে কোনো আপনার বিশেষ করে পরাশক্তি তো বলা হচ্ছে না, একটা বলা হচ্ছে পরাশক্তি আর একটা বলা হচ্ছে গ্রেট পাওয়ার, অর্থাৎ মহাশক্তি বা এরকম, বা হচ্ছে যে আপনার আমরা অন্যভাবে যদি বলি যে নিরাপত্তা পরিষদের সদস্য, কারণ পৃথিবীর একটা প্রতিষ্ঠান এখনো ঠিকমতো কাজ করছে, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, আর অন্যগুলো তো তেমন কোনো দাঁত আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আর একটা হতে পারে যে আমরা যে কোনো মহাশক্তি দেশের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের নিরাপত্তা নীতি, অর্থাৎ নিরাপত্তা নীতি বলতে আমি কিন্তু সবগুলো নীতি এখানে আনছি, অর্থাৎ হচ্ছে উন্নয়ন নীতি, পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা নীতি, তাহলে সেটা করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন হচ্ছে না, আমরা ব্যালেন্স করতে পারি, অর্থাৎ হচ্ছে যে আমরা ট্রেড অফ করব, যে কোন পরিস্থিতির সাথে কোন পরিস্থিতি অনুযায়ী আমরা কাকে কি দিলে সন্তুষ্টি হব এবং এইভাবে আমরা এগোবো। এটা হচ্ছে তৃতীয় অপশন হতে পারে। আর চতুর্থ অপশন হচ্ছে যে না, আমরা আসলে বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশকে নিয়ে এগোবো। এই হচ্ছে 4টা অপশন হতে পারে আমার দৃষ্টিতে, আমরা আলোচনা করতে পারি। আমি আলোচনার জন্য, আপনি কোন অপশনের পক্ষে? হ্যাঁ আমি আসি। তাহলে প্রথম অপশন যদি আমরা চিন্তা করি তাহলে আমার সময়টা মাথায় রাখতে হ্যাঁ হবে। জি, আমি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে করার। তাহলে প্রথম অপশনের ক্ষেত্রে অর্থাৎ ভৌগোলিকভাবে যার সাথে আপনার সম্পর্কযুক্ত সেই দেশের সাথে সম্মিলিতভাবে কাজ করা। এখন সেটা করতে হলে আমার অ্যাসপিরেশন সেটা সামর্থ্য দেবে কিনা। সে যদি কনফিউজ স্টেটে থাকে, তার আইডিয়াটা যেটা আমরা আগে বুঝতাম হচ্ছে যে বহুত্ববাদের ভারত, আমরা আগে বুঝতাম হচ্ছে যে ভারত হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র যে হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে কতকগুলো মিসঅ্যাডভেঞ্চার হয়েছে এবং সেখানে কিন্তু তারাই সমস্যা। আফগানিস্তানে যেমন সমস্যা হয়েছে এখন সাম্প্রতিককালে, আমরা শ্রীলঙ্কার কথা জানি এবং তাদের প্রধানমন্ত্রীর আপনার
খুবই দুঃখজনকভাবে অ্যাসাসিনেটেড হয়েছেন। তাহলে হচ্ছে যে আবার আমরা মাঝে মাঝেই পিং পং দেখি নেপালে এবং মালদ্বীপে। তাহলে এই রকম পরিস্থিতিতে এইটা একটা, কিন্তু আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। আসলে ওই রাষ্ট্রের ক্ষমতা আছে কিনা আমার যে উন্নয়ন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে যেতে, অর্থাৎ আমাকে সেটা কি ক্যাপিটাল দিতে পারে কিনা। কারণ আমার তো সামনে যেতে হবে, সামনে যে তার মানে আমিও ক্যাপিটাল দেব, আবার সেও ক্যাপিটাল দেবে। তো এই পুঁজি দেওয়ার আমরা জানি যে আমাদের তাদের সেই সক্ষমতা নেই। আমি মানুষের কাছে গ্রহণযোগ্যতাটাকে মনে করলাম যে এটা একটা সাবজেক্টিভ, বাতিল। হ্যাঁ, তাহলে এইটা একটা খুব কঠিন ব্যাপার। তাহলে আমরা এটা হচ্ছে না। দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনার সবাই বলেন, বিশেষ করে এখন খুব মানে চলতি, সেটা হচ্ছে আমরা তো ব্যালেন্স করতে পারি। এটা কিন্তু এখন সবচেয়ে বেশ বাজারে সবচেয়ে চলতি জিনিস, কিন্তু আমি মনে করি এটা আরও সবচেয়ে বিপজ্জনক। কারেক্ট স্যার। কারণ আগেরটার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট আছে, পজিটিভ জিনিস আছে, সেটা হচ্ছে যে ওই রাষ্ট্র কিন্তু তার কৌশলগত ম্যাপে আমাকে কিন্তু প্রত্যক্ষ কৌশলগত হিসাবে গণ্য করে। কারণ যেহেতু হচ্ছে তার ভূ রাজনৈতিকভাবে আমি গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিতীয় হচ্ছে যে আমি যদি ব্যালেন্স করতে যাই, এরা তো কারোর কাছেই কিন্তু আমি পরোক্ষ হচ্ছে ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যক্ষ না। কারণ হচ্ছে যে আপনাকে যদি আর একটা তৃতীয় রাষ্ট্র যদি বাধা হয়ে যায়, তাহলে আমাকে সহায়তা নিতে হবে। আর আমরা সবচেয়ে বড় জিনিস ইতিহাসগতভাবে জানি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের, যেটা আমি ইতিহাস বললাম, অর্থাৎ এক সময়কার সুসম্পর্ক পরিস্থিতিভেদে আপনার বৈরিতার পর্যায়ে যেতে পারে, প্রতিযোগিতার পর্যায়ে। তাহলে এটাও আপনি করতে পারছেন না। তৃতীয় হচ্ছে যে আপনার কোনো পরাশক্তির সাথে জোট বাঁধা, সেটা কখন সম্ভব? এটা একটা বড় অপশন, আমি বলছি না, কারণ ইতিহাসগতভাবে আগের দুইটার চেয়ে বেটার। হ্যাঁ, বেটার। কারণ ইতিহাসগতভাবে জাপানের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি তাইওয়ানের কথা চিন্তা করেন, কোরিয়ার কথা যদি চিন্তা করেন, মালয়েশিয়ার কথা যদি চিন্তা করেন, বা হচ্ছে যে আপনি ইভেন থাইল্যান্ডের কথাও যদি চিন্তা করেন, এটার কিন্তু একটা স্টাডি। কিন্তু মুশকিল হচ্ছে ওই যে অজানা। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার যেহেতু বিভক্তিটা সান ফ্রান্সিসকো কনফারেন্স থেকে শুরু হলো, সেইটার কারণে তারা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কিন্তু সেই গুরুত্বপূর্ণ বিভাজনটা কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা নতুন কাউকে দেখছি না, যেখানে হচ্ছে যে আমরা এরকম দেখব। তাহলে হচ্ছে এবং দুজনই যেমন, এবং সেটা আবার বড় রকমের আপনার ঝুঁকির মধ্যেও ফেলতে পারে, ভালনারেবিলিটি। যেমন মিয়ানমারের কিন্তু পক্ষে কোনো উপায় নাই, কারণ হচ্ছে যে তাকে সবসময় ওই নিরাপত্তা পরিষদকে সামনে, মানে সিকিউরিটি কাউন্সিল সিনড্রোমকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হচ্ছে। তাহলে আমাদের সামনে আসলে আমি মনে করি, যখন সারা পৃথিবীতে একটা কনফিউশন আছে, যখন আমাদের রিয়াকশনারি না হয়ে, মানে প্রতিক্রিয়ামূলক নীতি না গ্রহণ করে, আমাদেরকে প্রপোজিশনাল পলিটিক্সের দিয়ে বাংলাদেশ ডক্ট্রিনের এর মূল বিষয় হওয়া দরকার। তাহলে আপনি বলবেন যে এর এলিমেন্ট কি, আমাকে কেন, কারণ আমি কিছু না দিতে পারলে তো আমার এটা হবে না। তার মানে হচ্ছে যে আমি যখনই মনে করেন যে তাহলে আমরা কি আছে, আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বে অফ বেঙ্গল। এবং যখন এখানে অজানা জানা আছে, আমরা মনে করেন যে ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ইকোনমিক জোন করেছি এবং সেখানে উৎসাহ দেখাচ্ছে। আমরা কিন্তু অফশোর ইকোনমিক জোনের আইডিয়াটা থ্রো করি। তা আমি যদি বলি, মানে আমার বললাম যে আপনারা তো ইনভেস্টমেন্ট করতে চান, তা জাপান বা কোরিয়া, আপনারা তো জাপান তো আপনারা রিক্লেমেশন করেন, ল্যান্ড রিক্লেমেশন করেন, এয়ারপোর্ট বানান, আপনারা এখানে করেন, আমার তো কোনো অসুবিধা নেই। বা আমি যদি বলি যে বাইডেন সাহেব, আপনি তো জলবায়ু পরিবর্তন নিয়ে একটা বিরাট জন কেরির মতো লোককে আপনার সেক্রেটারি অফ স্টেট থাকলেও আপনি ক্যাবিনেট পর্যায়ে, তার মানে আপনি খুব সিরিয়াস। তাহলে আমাদের এখানে মানে আমাদের এখানে জীববৈচিত্র্যের জন্য যে নতুন যে আইল্যান্ডগুলো জেগেছে, সেইটাকে একটা মডেল করেন।
ইনভেস্ট হিয়ার। তা আমি যদি আর একটা রাষ্ট্রকে বলি যে আমাদের তো হচ্ছে যে গ্যাসের এখন বিরাট দরকার, রিফাইনারি নেই, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, তার মানে হচ্ছে যে আপনি কিন্তু সবগুলো যখনই আপনার, তার মানে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে এই কনফিউজ স্টেটের মধ্যে বাংলাদেশ একটা পিসফুল বে অফ বেঙ্গল ডিপ্লোমেসি দিয়েই চালাবে, এইটা হচ্ছে তার সামনের ব্র্যান্ডিংয়ের জায়গা। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে তাহলে সেটাকে ধরে রাখবে কিভাবে, স্ট্যাবিলিটি, এখানেই শেষ করে দেবো। স্ট্যাবিলিটি কন্ডিশনটা কি, যদি মাল্টিপল কান্ট্রি ইনভেস্ট করে তখন কিন্তু তার স্বার্থেই তাকে সিকিউরিটি এনশিওর করতে হবে, মানে হচ্ছে যে যেটাকে আমরা বলি হচ্ছে নাশ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই আপনার পারমাণবিক যুদ্ধে যাবে না, কারণ তারা মনে করে যে আপনার হচ্ছে যে এই অর্থাৎ হচ্ছে যে স্ট্যাটাস কোইটাই আপনার। তাহলে দ্বিতীয় আপনি আমার এই পিসফুল বে অফ বেঙ্গলের আইডিয়াকে আপনার তাহলে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করুন, প্রথম ধাপটা হচ্ছে যে আমরা আমাদের অফশোরকে বিনিয়োগযোগ্য পরিস্থিতির মধ্যে নিয়ে যা, এবং যেখানে মনে রাখতে হবে যে মাল্টিপল কান্ট্রি বিনিয়োগ করবে। যখনই মাল্টিপল কান্ট্রি বিনিয়োগ করবে তার মানে প্রত্যেকেই তার আপনার নিরাপত্তা চাইবে বিনিয়োগের জন্য, তখন কিন্তু কোনোভাবেই এটাকে বে অফ বেঙ্গলকে কনফ্লিক্ট জোনের দিকে যেতে দেবে না। প্রফেসর সাহাব, আপনার দিক থেকে কি একটা আমার মনে হয়- সুনির্দিষ্ট প্রস্তাবনা পাওয়া গেল? একদম, আমার মনে হয় যেটা স্যারের সাথে ভিন্নমত প্রকাশ করার কোনো যৌক্তিকতাই নাই, কিন্তু কিছু জিনিস অ্যাড করা যেতে পারে। অ্যাড করার জায়গায় যেটা যে হ্যাঁ আমি শুনতে চাই, মানে আমি যেটা এটা হলো- বললাম এবং ক্রিটিকও চাই। না, প্রথম কথা হলো স্যার যেটা আপনি বললেন কোয়াড্রেন্টগুলির মধ্যে, অ্যাকচুয়ালি এই চারটা কোয়াড্রেন্টের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার যে জায়গাটা বলেছেন, এইটা আমার মনে হয় যে আই থিঙ্ক ব্যালেন্সিং যেটা, এইটা আমার মনে হয় যে উই শুড কাম আউট অফ দ্যাট। এটা অনেক পুরনো হয়ে গেছে এবং এইটা সবচেয়ে ডেঞ্জারাস মডেল। কারণ ফ্লুইডিটি বলে একটা জিনিস আছে ইন্টারন্যাশনাল রিলেশনসে বা ইন্টারন্যাশনাল সিস্টেমে, ফ্লুইডিটিটা ম্যানেজ করার খুব ডিফিকাল্ট, এবং এই ফ্লুইডিটিটা ম্যানেজ করার যেই পরিমাণ ক্যাপাসিটিটা দরকার থাকে সেটা, যেমন ধরেন এইসব ফ্লুইডিটি ম্যানেজ করার মতো আউটস্ট্যান্ডিং ক্যাপাসিটি যেসব রাষ্ট্রগুলি, তার মধ্যে হয়তো আপনি আসিয়ান রাষ্ট্রগুলিকে পাবেন, আপনি কিছুটা ক্ষেত্রে হয়তো আপনি মানে এই সেন্ট্রাল ইউরোপিয়ান দেশগুলিকে পাবেন। ফলে এই ফ্লুইডিটি মেনটেন করা, আমরা হয়তো বা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল দেশগুলি আমরা হয়তো বা এই মুহূর্তে অসম্ভব ভালো করছি, বাট ফ্লুইডিটি ম্যানেজমেন্ট ইজ এ ডিফারেন্ট থিং। সেই ক্ষেত্রে আমি সবসময় মনে করি যে ব্যালেন্সিং অ্যাক্ট অফ ব্যালেন্স, এই জায়গাগুলি আসলে আমাদের একটু বেরিয়ে আসা দরকার, এক নাম্বার। দুই নাম্বার হলো মাল্টি কোয়াড্রেন্ট অ্যাপ্রোচ যদি আপনি নেন, সেইটাতে ইন্টারডিপেন্ডেন্সের জায়গাটা তৈরি করতে হবে। এখন এইটা আপনি যেটা লাস্টে বললেন যে ইকোনমিক জোনস বলেন, এইখানে দুইটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট আছে, যে কারণে স্যার আপনার ন্যাশ ইকুইলিব্রিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইকুইলিব্রিয়াম, এবং এই ইকুইলিব্রিয়ামটা ইনফ্যাক্ট আমি লিখে রেখেছিলাম। কারণ আপনি যখন গেম থিওরি থেকে বেড়ে এসে আপনি যখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে নিউক্লিয়ার পাওয়ার বলেন বা ইন্দো প্যাসিফিক বলেন বা আরব সি বলেন বা সুয়েজ ক্যানেল বলেন, যেটাকেই দেখেন না কেন সেইখানে কিন্তু ন্যাশ ইকুইলিব্রিয়াম চলে আসে, যেই জায়গাতে দেখা যাচ্ছে যে আসলে এই কনফ্লিক্ট ইন্টেন্সিটিটা কত দূর পর্যন্ত যেতে পারে। যে কারণে আমরা বললাম যে ভারতকে কিভাবে দেখা হয়, ভারতে আসলে স্ট্রেস ফ্যাক্টরটা কতটুকু, মানে ভারতের ইকোনমি বা ভারতের স্ট্র্যাটেজিক ডেপথটা কতটুকু স্ট্রেস নিতে পারবে, পাকিস্তান কতটুকু নিতে পারবে, আফগানিস্তান কতটুকু নিতে পারবে। সেই জায়গাতে দেখতে হবে যে বাংলাদেশের মতো রাষ্ট্র আসলে রিলেটিভ বা অ্যাবসলিউট গেইনসটা কতটুকু পাবে, সেই ক্ষেত্রে তার অ্যালায়েন্সের গতি প্রকৃতিটা তৈরি হবে। সেই জায়গাতে গিয়ে আসলে এই আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ মাল্টিল্যাটারালিজম যেটা আছে, সেই জায়গাতে স্টিক থাকা উচিত, সেই জায়গাতে ফোকাস করা উচিত, কিন্তু সেইটাকে কিভাবে আমরা অ্যাবসলিউট এবং এই রিলেটিভ গেইনের মধ্যে ব্যালেন্স করে, মানে এই জায়গাতে ব্যালেন্সের কথাটা বলছি, এই জায়গাতে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো, সেই জায়গাতে আমাদের বিস্তর ডিবেট হওয়া প্রয়োজন। আসলে মাল্টিল্যাটারালিজম কতটুকু এফেক্টিভ এখন, এবং এই মাল্টিল্যাটারালিজমের ভবিষ্যৎ গতি প্রকৃতিটা কী হবে, যেটা আমরা একটু আগে এক কোয়াড নিয়েই ডিসকাস করে দেখতে পারলাম যে এটার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। আর আপনি যেটা বললেন যে P5 ছাড়া আসলে কতটুকু এফেক্টিভ বাকি মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনসগুলি, সেই জায়গাতেও আমাদের একটু ভাবনা চিন্তার জায়গা আছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যেটা আপনি বললেন স্যার, ওই যে সিকিউরিটি কোঅপারেশন।
সিকিউরিটি কোঅপারেশন একটা বড় ফ্যাক্টরটা দাঁড়াবে, যেটা আমরা মায়ানমারের কাছ থেকে দেখলাম, যেটা আমরা ইন্ডিয়া থেকে দেখলাম, যেটা আমরা আন্দামান থেকে দেখছি, যেটা আমরা সাউথ চায়না সি থেকে দেখতেছি, এবং সার্টেনলি আপনি যতগুলি চোক পয়েন্ট দেখবেন, জিও স্ট্র্যাটেজিক চোক পয়েন্টসগুলি, অর্থাৎ মালাক্কা দেখেন, সুয়েজ দেখেন, পানামা দেখেন, প্রত্যেকটা জায়গা থেকে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে এই জায়গাগুলিতে কতটুকু স্ট্র্যাটেজিক লেভারেজ বে অফ বেঙ্গল রাখে, এবং সেই জায়গাতে কিন্তু বে অফ বেঙ্গলের ইম্পর্টেন্সটা বারবার বাড়ছে। অর্থাৎ স্ট্রেট অফ মালাক্কা বলেন, এখন যতই আপনি হাইপ আপ করেন গোয়াদার থেকে শুরু করে, এটা কিন্তু 100% চাইনিজ ইকোনমি বা সেন্ট্রাল এশিয়ান ইকোনমি বা এটাকে সার্ভ করবে না। সুতরাং বাংলাদেশের ইকোনমির সাথে বে অফ বেঙ্গলের যে যোগসূত্রটা, সেই যোগসূত্রের সাথে গ্লোবাল ইকোনমি এখন ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেটেড ইন এ সেন্স দ্যাট ইট ইজ বিকামিং মাচ মোর ইন্টারমিঙ্গলড। এই জায়গাতে গিয়ে স্ট্র্যাটেজিক অটোনমির একটা বিষয় আছে। সুতরাং আমাদের প্যারামাউন্ট ইম্পর্টেন্স যে জায়গাটা দেওয়ার প্রয়োজন, যে মানে সিকিউরিটি কোঅপারেশনের ক্ষেত্রে, এইখানে বোঝা দরকার যে আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি কতটুকু, যে সিকিউরিটি প্রোভাইড করার ক্ষেত্রে। এই মুহূর্তে আমি সবসময় যে জিনিসটা আর্গু করি, আপনি যেটা বলেছেন যে আমরা 8th লার্জেস্ট কান্ট্রি, আমরা শুধু 8th লার্জেস্ট কান্ট্রি না, প্রবাবলি আমরা লার্জেস্ট সিকিউরিটি প্রোভাইডার ইন দি ওয়ার্ল্ড। আপনি যদি ইউএন পিস কিপিং বলেন, আপনি যদি রিজিওনাল পিস বলেন, আপনি যদি মায়ানমার বলেন, আপনি যদি নর্থ ইস্ট ইন্ডিয়া বলেন, যেটাই বলেন না কেন, উই আর দ্য লার্জেস্ট সিকিউরিটি প্রোভাইডার ইন দি ওয়ার্ল্ড। এখন লার্জেস্ট সিকিউরিটি প্রোভাইডার হলেও আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি, যে বে অফ বেঙ্গলের নেভাল ক্যাপাসিটি বলেন, মিলিটারি রেসপন্স ক্যাপাসিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, কতটুকু আমরা বাইরে দিতে পারবো, সেই জায়গাতে আমার মনে হয় যে কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স, মানে আমাদের এই ন্যাশিকুইলিব্রিয়াতে, এই ন্যাশিকুইলিব্রিয়া ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আমরা একটা কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স তৈরি করতে পারি, আপনি যেটা বলেছেন যে মাল্টিপল কান্ট্রিজ ক্যান ইনভেস্ট ইন মাল্টিপল ডিমেনশনস, সেই জায়গাতে একটা ইন্টারডিপেন্ডেন্স তৈরি করা, যাতে স্ট্র্যাটেজিক অটোনমিটাও বাংলাদেশে ম্যাক্সিমাইজ থাকে, এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টররাও যাতে এই স্ট্র্যাটেজিক অটোনমির এইজেসের ভিতরেই কাজ করে। নাহলে একদিন এসে বলবে যে ওই ইয়ের মতো, মালির মতো, যে ফ্রেঞ্চরা একসময় এসে বলবে যে আমি কাউন্টার টেরোরিজম ক্যাম্পেইন করবো, সিয়েরা লিওনে বলবে একজন, আরেকজন এসে বলবে যে না নাইজেরিয়াতে গিয়ে ডাচরা সাপোর্ট দেবে, এই ধরনের যাতে কোনো রকমের মাল্টিপল কনান্ড্রামস তৈরি না হয়। সুতরাং এই জায়গাতে আমাদের কেয়ারফুল থাকা দরকার। সেই কারণে আপনার এই সিকিউরিটি কোঅপারেশন ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। একটা জায়গা সেটাকে সেপারেট করা দরকার, সেটা হলো ন্যাশনাল ইন্টারেস্ট। এই জায়গাটা বারবার কেন বলি, কালচারের একটা বিষয় আছে। কালচারের যে জায়গাটা, সেটা হলো তিনটা মেজর ইস্যু, একটা হলো পলিটিক্যাল কালচার, একটা হলো সোশ্যাল কালচার, আর আরেকটা হলো যে আমাদের জাগতিক যে কালচার, যেটাকে আপনি বলেন যে সিভিল সোসাইটি বা সিভিক কালচার যেটাকে বলেন, সেই জায়গাতে বারবার কিন্তু এই ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটাতে খুব বেশি জোর দেওয়া হয় না। এখন এটাতে মনে হতে পারে যে মানে একটা কন্ট্রাডিক্টরি বা এক ধরনের ব্লাসফেমাস টাইপের কথা হতেই পারে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা কি হয়, যে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা যদি দেখেন, ব্রেইন ড্রেইনের কথাই যদি আপনি বলেন, যে মানে ফার্স্ট থিং ইজ দ্যাট ইউর চিলড্রেন হ্যাজ টু গো টু দি মানে অ্যাব্রড, এটা এক ধরনের, যে আপনার বড় ব্রেইনগুলি দেশের বাইরে চলে যাচ্ছে। ব্রেন বাইরে চলে গেলে ব্রেন তো ফিরে আসে না, সুতরাং এইটা একটা বড় প্রবলেম। বারবার দেখা যাচ্ছে যে আপনার ইন্টারনাল রিসোর্সেসও বাইরে চলে যাচ্ছে। সো সেই সব জায়গাগুলিতে দেখেন যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই ইস্যুগুলি খুব ইম্পর্টেন্ট, যে কারণে ন্যাশনাল ইন্টারেস্টকে অ্যাবসলিউট প্রাইম ইন্ডিকেটর, কারণ সব দেশের ফর্মুলা তো সব দেশে খাটবে না। সুতরাং আমাদের এই যখন আমরা মাল্টি কোয়াড্রেন্ট অ্যাপ্রোচ নিব, সেই জায়গাতে আমাদের সুপেরিয়র ইন্টারেস্ট বা সুপেরিয়র ফোকাসটা সবসময় থাকতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট, এবং ন্যাশনাল ইন্টারেস্টের ইন্ডিকেটরের আলোকে আমার মনে হয় সিকিউরিটি কোঅপারেশন, মাল্টিল্যাটারালিজম এবং যে স্ট্র্যাটেজিক অটোনমির যে বিষয়গুলি আছে সেগুলি, এবং ডিফেন্স এবং সিকিউরিটি ডেভেলপমেন্ট এবং পলিটিক্স, এই প্রত্যেকটা জিনিসের যে মানে ইন্টারসেকশনগুলি আছে, এই ইন্টারসেকশনগুলি ক্লিয়ার ডেফিনেশন থাকা উচিত। এই ডেফিনেশনগুলি না হলে কিন্তু স্যার আমাদের একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি করা সম্ভব। তুমি আমার হাতে একদমই সময় নেই, জাস্ট 30 সেকেন্ডস। খুব কুইকলি দুটো, মানে শাহাদ যেগুলো বলেছে সেগুলো আমি জাস্ট দ্রুত পলিসি কায়দার বলছি, ইলাবোরেট করেন না। আমি প্রথমে বলেছিলাম ইনভেস্টমেন্ট, তারপরে দ্বিতীয় হচ্ছে যে আপনি ট্রাস্ট অর্জন করবেন কিভাবে প্রতিবেশী দেশগুলোর সাথে। আমাদের $50 বিলিয়ন এখন হচ্ছে রিজার্ভ, আমাদের দ্রুত এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক করা দরকার, এবং আমরা 5% থেকে 4% লিবর প্লাস রেটে, লিবর তো এখন নাই, ওইটা 5% দিলে
ইতিমধ্যে অনেকগুলো রাষ্ট্রের হচ্ছে যে আপনার আর অর্থ দরকার, তার মানে আপনি ট্রাস্ট অর্জন করবেন। যখন আপনার কোনো রাষ্ট্র পিছনে থাকে তখন যদি তাকে অর্থ দিয়ে সহায়তা করেন, সে আপনার দীর্ঘস্থায়ী মিত্র পরিণত হয়। এবং আবার আরেক দিকে হচ্ছে যে আপনি 5% করে ইন্টারেস্ট পাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনার অর্থনীতিতে বড়। তো আমাদের দ্রুত এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের দিকে যাওয়া দরকার, এবং এটা তাহলে আপনি ইনভেস্টমেন্টও করলেন। তৃতীয় হচ্ছে যে যেটা আমি পরিষ্কার করা খুব হচ্ছে ছোট্ট করে আমার সেটা হাতে হচ্ছে যে মাল্টিল্যাটারাল, আমি কিন্তু মাল্টিল্যাটারালিজমকে অবশ্যই এটা নরমেটিভ, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে স্ট্যাটাস কো মেইনটেইন করা। Correct. এইটা হচ্ছে মূল জিনিস, মানে হেজিংটা হবে, যার ফলে আমরা কখনো ঝুঁকিতে পড়বো না, অন্যরা আমাদের উপর প্রেশারও দিতে পারবে না। যেটা অনেক সময় আমরা যদি সাবমেরিনকে নিই আর একজন কি বলে, তাহলে এইটা থাকবে না। আর আমাদের ঝুঁকি নিয়ে চিন্তা করার দরকার নেই। তৃতীয় কথা হচ্ছে যেটা, এইগুলো তো নেসেসারি কন্ডিশন, এইভাবে শেষ করে দেবো। সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে ডেভেলপমেন্ট ডেটারেন্স। অর্থাৎ হচ্ছে যে আপনার কোনো কিছুই কাজ করবে না যদি না আপনি ক্রেডিবল পাওয়ার হন। অর্থাৎ হচ্ছে যে সিঙ্গাপুরের মতো ছোট দেশও কিন্তু তারা ডেটারেন্স তৈরি করেছে। তাহলে আপনাকে মেকানাইজেশনের দিকে যেতে হবে, আপনাকে 3 ডাইমেনশনের দিকে যেতে হবে, আপনাকে এরিয়াল পাওয়ারের আপনার এগুলো কিন্তু হচ্ছে যে শান্তির শর্ত আপনার কিন্তু, এবং সেটার কিন্তু তাহলে আপনাকে, তার মানে হচ্ছে যে আমাদের আর একটা অংশ হিসেবে যখন আমরা আমার পলিটিক্সটা মানে ফরেন পলিসি নিয়ে যাবে হচ্ছে যে একটা বাক্য বলে যে শান্তির বঙ্গোপসাগর, আর আমার প্রতিরক্ষা নীতি নিয়ে যাবে হচ্ছে যে ডেভেলপমেন্ট ডেটারেন্স। আর 3 নম্বর হচ্ছে যে এইটা করতে গেলে অবশ্যই একটা নরম্যাটিভ লেজিটিমেসি দরকার হবে, অর্থাৎ দায়বদ্ধ সরকারের দরকার হবে। অনেক ধন্যবাদ প্রফেসর শাহাব ইনাম খান এবং প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র সম্পর্কের বিষয় নিয়ে। আলোচনা থেকে যেটি মনে হয়েছে এর আরও বিস্তারিত আলোচনা হওয়া দরকার, আরও বহু দিন ধরে আসলে আলোচনা হওয়া দরকার। এই বিতর্কটা, এই আলোচনাটা আমাদের সমাজে খুব জোরালোভাবে প্রতিষ্ঠিত করা দরকার। ওনাদের কথায় যেটি বোঝা গেছে যে কনক্রিট কোনো ফরেন পলিসি বাংলাদেশের আসলে নেই, এবং আর্টিকুলেশনের মধ্যে একটা বড় দুর্বলতা আছে, যে কারণে ওনারা মনে করেন যে উন্নয়ন নীতি, প্রতিরক্ষা নীতি এবং পররাষ্ট্রনীতির একটা সমন্বিত নীতি থাকা দরকার, করা দরকার, এবং ন্যাশনাল ইন্টারেস্টকেই প্রাধান্য দেওয়া দরকার, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া দরকার। এবং নানান রকমের অপশন, অন্তত 4টে অপশনের কথা আমরা দুজনের কাছ থেকে শুনলাম। সেসব অপশন বিবেচনায় যে কোনো অপশানেই আমরা যাই না কেন, আর নিজের শক্তিটাকে প্রদর্শন করতে হবে। নিজের শক্তি প্রদর্শন করতে হলে জনগণের মধ্যে অন্তত পররাষ্ট্র নীতির প্রশ্নে ঐক্যবদ্ধতা, ঐক্যমত্য থাকতে হবে, আর সেটি বাংলাদেশে অনুপস্থিত। এবং এর জন্য এই যে জবাবদিহিতার প্রশ্ন, দায়বদ্ধতার প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, এই প্রশ্নগুলো সামনে চলে আসে। এবং আলোচনার মধ্যে বাংলাদেশের শক্তির অনেকগুলো জায়গা ওনারা চিহ্নিত করবার চেষ্টা করেছেন। বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র, বাংলাদেশ সবচেয়ে বড় উপসাগরীয় দেশ, বাংলাদেশ সবচাইতে লার্জেস্ট সিকিউরিটি প্রোভাইডার বিশ্বের মধ্যে। এগুলো হচ্ছে বাংলাদেশের শক্তির জায়গা, এবং সেই কারণে ওনারা মনে করেন বাংলাদেশ শুধুমাত্র কারোর সঙ্গে ওই রকম সবার সঙ্গে এক ধরনের সম্পর্ক রেখে নিজের শক্তিমত্তা দিয়ে নিজেকে সামনে উপস্থাপন করবার একটা শক্তি বাংলাদেশ রাখে, এবং তাতে করে সকলের দৃষ্টি বাংলাদেশের দিকে থাকবে, সকলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইবে, এখানে সবাই হয়তো বিনিয়োগ করতে চাইবে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশ তৈরি করতে পারে। একটা পিসফুল বে অফ বেঙ্গলের বাংলাদেশ ডক্ট্রিন, এরকম একটা ধারণা তৈরি করে বাংলাদেশ এটি পারে। এবং ডেভেলপমেন্ট একটা ডেটারেন্স তৈরি করবার কথা ওনারা বলেছেন। বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক তৈরি করবার কথা, যেহেতু বিপুল পরিমাণ রিজার্ভ আছে, এই রিজার্ভ কিসের জন্য আছে সেটি একটা প্রধান বিবেচ্য বিষয়। সে কারণে সেখান থেকে বাংলাদেশ নানা রকম সুবিধা পেতে পারে, কূটনৈতিক সুবিধাও পেতে পারে, অর্থনৈতিক সুবিধাও পেতে পারে। সব মিলিয়ে আসলে বাংলাদেশকে যেটি এখন করা দরকার সেটি হচ্ছে যে বাংলাদেশের আসলে পররাষ্ট্র নীতিটা কী হওয়া উচিত আগামী 10, 15, 20 বছর, 25 বছর বা 50 বছরের জন্য, সেটি এখন নির্ধারণ করবার একটা পাবলিক পলিসি নির্ধারণ করবার সময় এসেছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।